নিশান ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো। প্রতিটি ধাপ প্রেরণের সঙ্গে সঙ্গে ওর মনে হচ্ছে বারবার শৈলীর সঙ্গে ওর সম্পর্কের নতুন একটা অধ্যায় শুরু হতে চলছে। তবে কি শৈলীও এখন ওর জন্য অপেক্ষা করছে, নাকি এখনও লজ্জায় লাল হয়ে বিছানার এক কোণায় বসে আছে? সিঁড়ির শেষ ধাপে পৌঁছে নিশান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। ভেতর থেকে হালকা ফুলের সুবাস সুগন্ধ আসছে, সাথে মোমবাতির মৃদু আলো ছড়িয়ে পড়ছে দরজার নিচ দিয়ে। নিশান একটু থমকালো। বুকের ভেতর অজানা একটা অনুভূতি খেলা করছে। হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল ধরতেই টের পেল তালাটা খোলা। নিশান আস্তে করে দরজাটা ঠেলে দিল। ঘরের ভেতর ঢুকতেই চোখে পড়ল শৈলী বিছানার একদম কিনারায় বসে আছে। সে একদম চুপচাপ, কিন্তু লজ্জায় গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। লম্বা চুলগুলো খোলা, হালকা বাতাসে উড়ছে তা। মোমবাতির আলোয় ওর চোখ দুটো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। নিশান দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর ভেতর। এটা কি নার্ভাসনেস, নাকি অন্য কিছু? নিশান দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। তারপর ধীর পায়ে শৈলীর দিকে এগিয়ে গেল। শৈলীও নিশানের উপস্থিতি টের পেল। আস্তে করে মুখ তুলল। চোখে ছিল অচেনা এক আবেগের ঝিলিক। নিশান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো, সত্যি কি এই মুহূর্তটা ওদের দুজনের জন্য এতটা বিশেষ? শৈলী ওর দিকে একবার তাকিয়েই আবার দ্রুত নিচের দিকে মুখ নামিয়ে ফেলল। নিশান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। মনটা আজ বেশ দিশাহারা হচ্ছে। এমন লাল টুকটুকে বধূ বেশে নিজের হিমরূপাকে দেখার সৌভাগ্য হয়েছে যে। কথা বলার সাহস পেল না নিশান, ভয় পেল যদি কণ্ঠের সাথে দুর্বলতা বেরিয়ে আসে। নিশান ঠোঁট ভিজিয়ে চুপচাপ শৈলীর সামনে বসে পড়ল। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ধীর কণ্ঠে বলল, শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে, পাল্টাবি? শৈলী এবার মুখ না তুললেই আস্তে দুদিকে মাথা নেড়ে বলল, আজকের দিনটা পড়ি, পরে আর পড়তে পারবো কিনা। নিশান কথোপকথন ইচ্ছে করেই একটু এগিয়ে নিতে চাইল। অস্বস্তিটা দূর করা দরকার। চাইলে পাল্টাতে পারিস অস্বস্তি হলে। কথা শেষ হওয়ার আগেই শৈলী দুদিকে মাথা নেড়ে তড়িঘড়ি করে বলল, না, আমি পারবো, পাল্টাবো না, শাড়ি সুন্দর। মুখে একথা বললেও মনে মনে কোনো এক সত্তা যেন চেঁচিয়ে বলে উঠল, আপনার দেয়া শাড়ি অবহেলা করতে পারবো না নিশান ভাই, থাকুক না আমার শরীরে। মনে বলা কথাটা শুনতে না পেলেও মুখে বলা কথাটা শুনে নিশান হালকা হাসল, কিন্তু কিছু বলল না। ওর চোখে একরকম প্রশান্তি খেলা করছে। শৈলী আজকের রাতটা মনে রাখতে চায়, আজকের শ্বাসটাও মনে রাখতে চায়, এটা বোঝাই যাচ্ছে। নিশান এবার হাত বাড়িয়ে শৈলীর ঘোমটাটার একটা কোণা আলতো করে ধরল। তারপর ধীরে ধীরে বলল, হুম, সুন্দর তো বটে, কিন্তু শাড়ির চেয়ে বেশি সুন্দর আমার সামনের মানুষটা, অপরূপ সুন্দর। শৈলী এবার আর মুখ নিচু করে বসে থাকতে পারল না। ধীরে ধীরে চোখ তুলে তাকালো নিশানের দিকে। নিশানের চোখে গভীর কিছু ছিল, যেন একসঙ্গে হাজারটা অনুভূতি লুকিয়ে আছে। নিশান আস্তে হেসে বলল, ভয় পাচ্ছিস কেন? কিছু বলেছি তোকে? শৈলী চোখের পলক ফেলল না, কিন্তু চুপচাপ বসে রইল। নিশান বুঝতে পারল ও আসলেই একটু নার্ভাস। হয়তো কিছুটা সংকোচ, কিছুটা লজ্জা, আর কিছুটা অজানা অনুভূতি ওকে চুপ করিয়ে রেখেছে। নিশান এবার আর দুষ্টমি করল না, মৃদু স্বরে বলল, শৈলী, আজকের রাতটা আমাদের জন্য যতটা স্পেশাল ততটাই স্বাভাবিকও। তুই যদি একদমই না চাস তাহলে চল, বারান্দায় গিয়ে আমরা শুধু গল্প করি, একসাথে সময় কাটাবো, কোনো তাড়াহুড়ো নেই। শৈলী এবার নিশানের কথা একটু অবাক হলো। একবার চোখ তুলে তাকিয়ে দেখলো ও সত্যি সিরিয়াস। শৈলী চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আপনি গল্প করবেন আমার সাথে? নিশান একটু হেসে বলল, কেন? নিরামিষ মানুষের গল্প করতে পারে না? শৈলী এবার হালকা হাসল। লজ্জার আড়ালে একরকম প্রশান্তি খেলা করলো ওর চোখে। নিশান শৈলীর সেই হালকা হাসিটা দেখে যেন একটু স্বস্তি পেল। এই মুহূর্তটা যতটা রোমাঞ্চকর ততটাই কোমল। শৈলীর চোখে লাজুক অথচ প্রশান্ত এক ঝিলিক দেখে নিশান বুঝতে পারল ওর ভয়টা একটু হলেও কেটেছে। নিশান এবার হাত বাড়িয়ে শৈলীর মাথার পাশে নরমভাবে রাখল। মাথা নেড়ে কোমল কণ্ঠে বলল, অস্বস্তি বোধ করিস না, নইলে আমারও অদ্ভুত লাগছে। ভয় পাচ্ছিস?
শৈলী এবার ধীরে ধীরে বলল। আমি ভয় পাইনি, এখন ঠিক আছে। নিশান আস্তে হেসে ফেলল। শৈলী এবার চোখ সরিয়ে আবারও নিচের দিকেই তাকালো। নিশান বুঝতে পারল আজ ওর বেশি কিছু বলার দরকার নেই, একটু অপেক্ষা করেই বলল। চল বারান্দায় যাই, একটু ঠান্ডা বাতাস খাই, তারপর যদি তুই গল্প করতে চাস করব, না চাইলে চুপচাপ বসে থাকবো। শৈলী নিশানের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে নিল, তারপর আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানালো। নিশানও হালকা হাসল। বারান্দার দরজা খুলতেই নিশান আর শৈলীর সামনে যেন এক স্বপ্নময় রাত উন্মোচিত হলো। জ্যোৎস্নার আলোয় চারপাশ সাদা আভায় মাখামাখি, যেন আকাশ থেকে চাঁদ নিজেই নেমে এসেছে মাটির কাছাকাছি। অগণিত নরম রূপালি কণা ছড়িয়ে আছে চারদিকে, গাছের পাতায়, বারান্দার রেলিংয়ে, এমনকি নিশান আর শৈলীর গায়েও যেন জ্যোৎস্নার ছোঁয়া লেগেছে। আকাশটা আজ একেবারে স্বচ্ছ, তারার ঝিকিমিকি সরিয়ে আছে অনন্ত নীলে। দূরে কোনো এক বাড়ির ছাদে বাতি জ্বলছে ক্ষীণ আলোয়। পাখিরা সব নিড়ে ফিরে গেছে, চারপাশ নিস্তব্ধ, অথচ এক অদ্ভুত মায়ায় ভরা। বাতাসও আজ যেন আলাদা, খুব নরম আর প্রশান্ত। শৈলীর চুলে আস্তে আস্তে খেলছে, ওড়নাটা একপাশে উড়িয়ে দিচ্ছে। বারান্দার একপাশে রাখা দোলনাটায় চোখ পড়তেই নিশান বলল। চল এখানে বসে। শৈলী এক মুহূর্ত ইতস্তত করল, তারপর আস্তে করে এগিয়ে গিয়ে দোলনায় বসলো। নিশানও ওর পাশে বসলো। দোলনাটা হালকা দুলে উঠল মৃদু বাতাসের ছোঁয়ায়। শৈলী একবার উপরের দিকে তাকিয়ে থাকলো। জ্যোৎস্নার আলোয় আকাশ আজ সত্যি অন্যরকম লাগছে। নিশানও চুপচাপ বসে আছে। এই রাতের সৌন্দর্য আসলে কথায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। দোলনার ছায়াটা জ্যোৎস্নার মিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে। নিশান একবার পাশে তাকিয়ে দেখল, শৈলীর ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখের গভীরে একরকম প্রশান্তি। ও সত্যি উপভোগ করছে এই মুহূর্তটা। ভয় বা সংকোচের পরিবর্তে এখন যেন অন্য এক আবেগ কাজ করছে। নিশান আস্তে করেই বলল। কি দেখছিস? শৈলী মৃদু স্বরে বলল। জ্যোৎস্না, এখান থেকে চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক বড়। নিশানও হাসল। সত্যি তো, এমন রাত সব সময় আসে না। অনেকটা সময় পেরিয়ে গেল। নবদম্পতি একসাথে দোলনায় বসে শুধু দূর থেকেই একে অপরকে অনুভব করছে, সময়টা দামি করে তুলছে। শৈলী মুগ্ধ হয়ে চাঁদ দেখতে ব্যস্ত, অথচ নিশান তার হিমরূপাকে দেখতে ব্যস্ত। হঠাৎ করেই নিশান বলে উঠল। শৈলী। শৈলী চট করে তাকিয়ে বলে। হুম। নিশান এবার সোজা আকাশের দিকে তাকিয়ে খুব অবাক হয়ে জিজ্ঞেস করল। তুই আমায় ভালোবাসলে কিভাবে? আমি সত্যি আজও বুঝতে পারি না। আমার মতো একটা একঘেয়ে মানুষকে তুই কেন ভালোবাসলে বলতো? শৈলী আজ লজ্জা পেল না। জ্যোৎস্নায় চকচক করা নিশানের গালের দিকে তাকিয়ে বলে উঠল। এর উত্তর যদি আমিও পেতাম খুব খুশি হয়ে যেতাম, জানেন। নিশান ভ্রু কুঁচকে তাকাতেই শৈলী এবার দীর্ঘশ্বাস ফেলল। সামনের দিকে তাকিয়ে অন্যরকম কণ্ঠে বলতে শুরু করল। ছোটবেলায় প্রথম যখন বড় মা আমার গায়ে হাত তুলেছিল, কেউ ফিরেও তাকায়নি, কেউ একবার জিজ্ঞেসও করেনি কেন বড় মা আমায় মারলো। আমি যে কতটা ব্যথা পেয়েছি কেউ জিজ্ঞেস করেনি, আমার চোখের পানি কেউ দেখতে পায়নি। অথচ নিশান নামক এক কিশোরটাকে আমি জমের মতো ভয় পেতাম, সে আমায় খেয়াল করেছিল, এগিয়ে এসেছিল আমার কাছে, বাহুতে হাত বুলিয়ে বলেছিল, কোথায় লেগেছে তোর, ব্যথা করছে খুব, পানি খাবি। কি করেছিলি বলতো? সে কি অস্থিরতা, সে কি আকুলতা, যেন আমি তার আমানত। খুব অবাক হয়েছিলাম সেদিন, যে ছেলেটাকে জমের মতো ভয় পেতাম, তার থেকে আড়াল হয়ে থাকতাম, তার কাছে এমন আদর পেয়ে মোমের মতো গলে পড়লো মেলে মনটা। বারবার সে আদর পেতে লাফিয়ে উঠলো অবুঝ মেয়েটা। কি আশ্চর্য, সেদিন থেকে নিশান তালুকদার নিজের অজান্তেই আমায় প্রশ্রয় দিয়েছিল। আমি ভয় কাটানো শুরু করি, অন্যরকম এক অনুভূতি। তখন আর কি বুঝতাম, শুধু এইটুকু জানতাম, খুব লোভ হতো একটু আদর পাওয়ার, একটু ভালোবাসা পাওয়ার। কখনো পাইনি তো, হঠাৎ করে পেয়ে লোভী হয়ে পড়ে মনটা। কি আর করার, সময় এগিয়ে যায়, হঠাৎ করে যেন বড় হয়ে গেলাম। সেই কিশোরও পূর্ণ যুবকে পরিণত হলো। বড় হওয়ার পর সেই আদরের পরিবর্তে ধমক খেলেও এর মধ্যেই খুঁজে নিয়েছিলাম আমি ভালো লাগাটা। হুট করে খুব সহসাই যেন কিশোরী মনটা অস্থির হলো, সাহিত্যের ভাষায় প্রেমে পড়ে গেল। জানি না কেন, কখন, তাও জানি না।
হয়তো খুব ধীরে ধীরে ভালোবাসা জন্ম নিয়েছে, এর থেকেই আরও জন্মেছে বিশ্বাস, আশা, ভরসা, আরও কত কি। কিন্তু কেন ওর উত্তরটা আজও খুঁজে পেলাম না। হয়তো ওই ভালোবাসা পাওয়ার লোভেই। নিশান এক দৃষ্টিতে শৈলীর দিকে তাকিয়ে রইল। বাতাসের মৃদু দোলায় শৈলীর কপালের চুলগুলো ওলটপালট হয়ে পড়েছে, কিন্তু ওর চোখের গভীরতা আজ নিশানের মনে ঝড় তুলেছে। এতদিন ধরে সে হয়তো বুঝতে পারেনি শৈলী কেন তার দিকে এতটা টান অনুভব করে, কেন তাকে আঁকড়ে ধরে থাকতে চায়। কিন্তু আজ শৈলীর কথাগুলো একের পর এক তার মনের দেয়ালে গেঁথে যাচ্ছে। নিশান ধীরে ধীরে বলল, ভালোবাসা পাওয়ার লোভেই? শৈলী এবার একদম নিঃশব্দে হাসল। সেই হাসিতে যেন শত অনুভূতির মিশেল ছিল, কিছুটা বেদনা, কিছুটা প্রশান্তি, কিছুটা অতীতের দাগ মুছে ফেলার চেষ্টা। শৈলী খুব আস্তেই বলল, হয়তো, তবে এখন আর লোভ নয়, এখন শুধু একটাই চাওয়া, আপনার পাশে থাকা, যতদিন পারেন সহ্য করবেন আমাকে। নিশান চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর গভীর শ্বাস নিয়ে একদম কাছ থেকে বলল, শৈলী, বড্ড বোকা তুই। নিজের গল্পটা কত সুন্দর বুঝতে পারলে। যদি একটাবার আমার দিকে তাকাতে, তাহলে হয়তো আমারটাও বুঝতে পারতে কতটা নির্মমভাবে এক কঠোর মনকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিস তুই। অথচ দায়ভার আজও নিস নে। এই অন্যার কতদিন সইব আমি? শৈলী হত বিহবল চোখে তাকালো। বারান্দার বাতাস একটু একটু করে ঠান্ডা হয়ে আসছে, কিন্তু নিশান আর শৈলীর চারপাশে যেন অন্যরকম উত্তাপ ছড়িয়ে পড়েছে। নিশানের গভীর আবেগমাখা কথাগুলো শৈলীর বুকের ভেতর কাঁপন তুলেছে। সে হতবিহবল হয়ে ওর দিকে তাকিয়ে আছে। নিশানের চোখের গভীরে আজ এক অচেনা টান, এক অদ্ভুত আবেগ যা আগে কখনো দেখেনি। নিশান ধীরে ধীরে হাত বাড়িয়ে শৈলীর কাঁধ ছুঁয়ে দিল। শৈলী নিশানের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য শ্বাস নিতে যেন ভুলে গেল। জ্যোৎস্নার আলোয় তারা একে অপরের অস্তিত্ব অনুভব করল। নিশানের চোখে গভীর কিছু, যা শৈলীর জন্য অগণিত না বলা কথা, বয়ে চলা অনুভূতির এক গভীর সমুদ্র। শৈলী আজ বুঝতে পারছে, এতদিন ধরে যে মানুষটাকে একরোখা ভেবেছিল, সে আসলে ভিতরে ভিতরে কতটা প্রগাঢ়, কতটা নীরবভাবে তাকে অনুভব করেছে। নিশান এবার নেশালো কণ্ঠে বলে উঠল, আমি আজ ভদ্র থাকতে চেয়েছিলাম, তুই আমায় থাকতে দিবি না কোথা। যেভাবে তাকাচ্ছিস, ঘায়ল হয়ে যাচ্ছে আমি। কবে থেকে এমন ধারালো দৃষ্টি দিতে শিখলে? নিশানের কথায় শৈলীর শিরদাঁড়া দিয়ে শিহরণ বয়ে গেল। ওর ভেতরটা দম বন্ধ হয়ে আসছে। নিশানের কণ্ঠস্বরের এমন নেশায় লজ্জায় কান গরম হলো শৈলীর। সাথে সাথে নিচু করে শাড়ির দিকে চোখ রাখল। হাত দুটো ইতোমধ্যেই ঘামতে শুরু করেছে। কি আশ্চর্য না? কই, আজ নিশান ভাইকে ভয় লাগছে না কেন? এমন অচেনা রূপে নিশান ভাইকে অমন লাগছে কেন? শৈলী দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু নিশানের চোখের সেই গভীরতা ওকে ঘিরে রেখেছে। ওর নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে ধীর লয়ে। ওর হাতের তালু ঘামছে, শাড়ির আঁচল শক্ত করে ধরেছে ও, কিন্তু কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছে না। নিশান হালকা হেসে শৈলীর দিকে ঝুঁকে বলল, এভাবে চোখ নামিয়ে নিলে কি হলো? আমার মনে হচ্ছে তুই ঠিক লজ্জা পাচ্ছিস না, বরং আমি আরো পরীক্ষা করছিস। শৈলী চোখ বড় বড় করে তাকালো নিশানের দিকে, তারপর ঠোঁট কামড়ে ফেলে বলল, আপনি বেশি ভাবছেন। নিশান এবার আস্তে হেসে বলল, ভাববো না তো কি করব? এতদিন ধরে ভাবিনি বলেই তো আজ এমন দশা হলো। একটা কথা তখন থেকে বলতে পারছিলাম না। এখন কেন যেন আটকে রাখতে ইচ্ছা করছে না। আচ্ছা, তুই কি জানিস এই লাল শাড়িতে তুই আমাকে শেষ করে দিচ্ছিস? আর এই কারণে শাড়িটা চেঞ্জ করতে বলছিলাম তোকে। শৈলী এবার আর কিছু বলতে পারল না। শরীরের ভেতর কোথাও যেন তাপ ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে নিশানের কথা আর উপস্থিতি মিলে ওর সব ইন্দ্রিয়কে দুর্বল করে দিচ্ছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে, যেন রাতের জ্যোৎস্নাও তাদের এই মুহূর্তের সাক্ষী হয়ে আছে। দোলনায় ধীরে ধীরে দুলছে, বাতাসের মৃদু ছোঁয়া গায়ে লাগছে ওর, কিন্তু শৈলীর মনে হচ্ছে ও নিশানের উপস্থিতির বাইরে কিছু অনুভব করতেই পারছে না। নিশান এবার ধীর কণ্ঠে বলল, আজ তোকে একটা কথা বলতে চাই শৈলী। শৈলী নিশানের দিকে তাকালো,
চোখে একসঙ্গে বিস্ময় আর কিছুটা অজানা ভয়। নিশানের চোখের গভীরতা আরও গাঢ় হয়ে উঠেছে। নিশান শৈলীর কানের কাছে নেমে এলো, ফিস ফিস করে বলে উঠল, আই ওয়ান্ট ইউ ভেরি মাচ। এখন তোর গলায় একটা চুমু খেতে খুব ইচ্ছে করছে। পারমিশন আর নিলাম না, ফুল রাইটে নিয়েছি একটু আগে। বলেই তৎক্ষণাৎ কানের কাছ থেকে মুখ নামিয়ে শৈলীর ফর্সা গলার বাম পাশে শব্দ করে চুমু খেল নিশান। তৎক্ষণাৎ শাড়ির আঁচল খামছে ধরল শৈলী। এমন ছোঁয়া কি নেওয়া যায় না কি? এমন অনাকাঙ্ক্ষিত কিছু তো আগে পায়নি সে। চোখ খিচে বন্ধ করে খানিক মিয়ে এলো মেয়েটা। নিশান চোখ খুলে শৈলীর এমন অবস্থা দেখে মুচকে হাসল। হাত উঠিয়ে আদুরে ভাবে দু আঙ্গুল শৈলীর চিবুকটা ছুঁয়ে দিল। মুখটা ওপরে উঠিয়ে কপাল বরাবর একটা চুমু খেয়ে বলল, জানিস, ওই সময়গুলোতে যখন সবাই তোকে কষ্ট দিত, মা তোকে নির্যাতন করতো, আঘাত করতো, খুব ইচ্ছে করতো ছুটে গিয়ে তোকে বুকের মধ্যে আঁকড়ে নিতে, কঠোর হৃদয়টার মাঝে তোকে ডুবিয়ে রাখতে ইচ্ছে করতো, যাতে কেউ তোকে খুঁজে না পায়। কিন্তু তখন অধিকার ছিল না, যে সাহস পেতাম না। আজ অধিকার, সুযোগ, সম্পর্ক সবই আছে। এতদিনের সব ইচ্ছেগুলো যদি আজ পূরণ করি, আজ যদি আমি এতদিনের তুলে রাখা সব আদরগুলো একসাথে দিয়ে দিই, তুই কি রাগ করবি? সামলাতে পারবি না? স্তব্ধ হয়ে পুলকিত নয়নে চেয়ে রইল শৈলী। খুব কাছে থাকা নিশানের মুখটা অবাক হয়ে দেখতে থাকলো। এ কি আকুলতা, এ কি আবদার! এটাও কি সম্ভব? শৈলীর বুক কাঁপতে শুরু করে। নিশানকে কাছ থেকে যে এতটা সুন্দর দেখতে তা কখনো ভাবেনি শৈলী। চোখ, নাক, ভ্রু, কপাল সব একে একে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো সে। হঠাৎ ওই চোখ জোড়ার বেসামাল দৃষ্টি নেমে গেল নিশানের হালকা বাদামি রাঙ্গা ঠোঁট জোড়ায়। নিশানও সেই দৃষ্টি অনুসরণ করে শৈলীর দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। তার নীরব আকুতি তা বুঝতে সময় লাগলো না নিশানের। শৈলীর থুতনি থেকে হাত গলিয়ে দিল বাম গালে, তারপর গলার দিকে। নিভৃতে যতনে ঘাড়ে হাত রেখে কাছে টেনে আনলো শৈলীর মুখটা। কোনো অনুমতি নিল না। সময় নষ্ট না করেই ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। চোখ বন্ধ করলো দুজনেই। নিশান আজ বড্ড দিশেহারা। বেসামাল তার কার্যক্রম, কোনো কিছুই বাদ মানছে না। শৈলীর ঠোঁট যেন কোনো মতোই ছাড়বে না সে। শেষে উপায় না পেয়ে শৈলীও এক হাত উঠিয়ে গলিয়ে দিল নিশানের ঘাড়ে, খামচে ধরল তার পরনে থাকা শার্টটা। না জানি কতক্ষণ সেভাবেই রইল দুজন, একে অপরের মত্ত হয়ে সব কিছুই ভুলে গেল। মিনিট 10 পর নিশান ছেড়ে দিল শৈলীর ঠোঁটজোড়া। একদম ছিন্ন বিচ্ছিন্ন করেই ছাড়ছে। দুজনের শ্বাস ভারী হয়ে গেছে। দুজনেই একে অপরের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। হাঁপিয়ে গেছে তারা। দুজোড়া চোখ এখনও বন্ধ। শৈলী তো লজ্জায় মূর্ছা যাচ্ছে। সে কোনো মতেই চোখ খুলবে না বলে পণ করে ফেলেছে। শৈলীর এমন নুইয়ে যাওয়া দেখে নিশান সেভাবেই হাঁপাতে হাঁপাতে কোনো মতে একটা ভয়ানক আবদার করেই ফেলল। আজকে রাতটা না ঘুমালে হয় না? বন্ধ রাখা চোখ জোড়া আরও জোরে খিঁচে ধরল শৈলী। নিশানের প্রশ্নটা খুবই সহজ, কিন্তু অর্থটা যেন মোটেই ভালো কিছুর ইঙ্গিত দেয় না। আজকের রাতটা না ঘুমিয়ে আর কি করা যেতে পারে তা তাদের দুজনেরই জানা আছে। নিশান যায় নিশ্চিত হতে পারল না। অধৈর্য হয়ে যায় আবারও। জিজ্ঞেস করে বসে আবার, বল না শৈলী, আজ রাতটা না ঘুমালে কি খুব ক্ষতি হবে? কি জানি কি হইল শৈলীর। নিশানের ঘাড়েই দুহাত রেখে মন্ত্রমুগ্ধের মতো সজোরে চোখ খিচে তড়িঘড়ি করে দুদিকে মাথা নাড়ল, যার অর্থ আজ রাতে না ঘুমালে মোটেই কোনো ক্ষতি হবে না। অনুমতি পেতে দেরি হলো। এক ঝটকায় নিশানের শৈলীকে কোলে নিতে দেরি হলো না। কোলে থাকা শৈলীকে বুকের মাঝে লুকিয়ে ঘরে চলে আসলো নিশান। খুব আলতো করে গোলাপ আর বেলি ফুলে সজ্জিত বিছানায় শৈলীকে শুইয়ে দিল। বাতি নেভানোর প্রয়োজন হলোই না। মোমবাতির আলোয় শৈলীর লজ্জা মাখা মুখটা দেখে নিজেকে ধন্য মনে করল নিশান। শৈলীর ওপর উপুর হয়ে শুয়ে কপালে গুটি কয়েক চুমু খেয়ে নিল সে। একে একে চোখ, নাক, গাল, থুতনি আর ঠোঁটেও ছোট্ট ছোট্ট চুমুতেই ভরিয়ে দিল। শৈলী বিছানার চাদর খামচে ধরলে নিশান সেই হাত নিজের ঠোঁটের কাছে এনে আঙ্গুলগুলোতেও চুমু খেল।
এরপর মুখ নামিয়ে আনলো গলার কাছে। ছোট ছোট চুমু সেখানেও দিয়ে কানের লতিতে একটা ছোট্ট কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল সে। শৈলীর কানের কাছেই ঠোঁট রেখে ফিসফিস করে বলে উঠল, এমন হিমটুপের শীতলতা কি বরফের মতো? যতই ছুতে চাই ততই গলে যায়, অথচ তার অস্তিত্ব আমার হাতে ধরা পড়ে না। নেশানো কণ্ঠের তোপে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ল শৈলী। সে আসলেই আর পারছে না। অন্যরকম যন্ত্রণা হচ্ছে তার। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু দোলনার মৃদু দুলুনি আর বাতাসের আস্তে আস্তে খেলা। নিশান আর শৈলী যেন সময়ের সীমানা ভুলে গেছে, একে অপরের মাঝে হারিয়ে গেছে। দূর থেকে কোনো এক পাখির ডাক ভেসে এলো, যেন প্রকৃতি সাক্ষী হচ্ছে তাদের এই গভীর নেশামাখা মুহূর্তের। একদম শান্ত, কিন্তু হালকা রোদের স্পর্শে উজ্জ্বল সকাল। জানালার পর্দা একটু নড়ে উঠল হালকা বাতাসের ছোঁয়ায়। সূর্যের আলো ঘরের মধ্যে এসে পড়েছে। সোনালি আভায় ভরে গেছে পুরো পরিবেশ। পাখিরা কিচিরমিচির করছে, যেন একটা নতুন দিনের সূচনা তারা ঘোষণা দিচ্ছে। বেলা বেশ ভালোই গড়িয়েছে। বাইরে তাকালে দেখা যায় শিশির ভেজা ঘাস এখনও একটু স্ফটিকের মতো ঝলমল করছে। গাছের পাতায় ফাঁক দিয়ে আলোর ছটা একেবারে মেঝেতে ছড়িয়ে পড়ছে, যা প্রাকৃতিক নকশা তৈরি হয়েছে। বিছানায় অগোছালো একটা চাদর পড়ে আছে, পাশেই নিশানের হাতঘড়িটা রাখা। শৈলী এখনও আধো ঘুমে। ওর চোখের পাতাগুলো আলতো কাঁপছে। নিশানের ধীরে ধীরে ঘুম ভাঙতে শুরু করলো। চোখের পাতা কিছুক্ষণ কাঁপলো, তারপর আস্তে আস্তে খুলল। জানালার ফাঁক দিয়ে আসা সকালের আলো তার চোখে পড়ল, কিন্তু সে আলো থেকে মুখ ফিরিয়ে তার দৃষ্টি আটকালো নিজের উন্মুক্ত বুকের ওপরে রাখা শৈলীর শান্ত গভীর ঘুমের দিকে। শৈলীর নরম এলোমেলো চুলগুলো নিশানের বুকের ওপর ছড়িয়ে আছে। ওর নিঃশ্বাসের উষ্ণতা নিশান স্পষ্ট অনুভব করছে। এত কাছে থেকেও কতটা নির্ভর হয়ে ঘুমাচ্ছে শৈলী। নিশান একটু নড়তে গিয়েও নড়ল না। যদি ঘুমটা ভুলবশত ভেঙে যায়, সে জানে এমন শান্ত শৈলীকে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। শৈলীর মুখটা প্রশান্ত, ঠোঁটের কোণে যেন হালকা হাসির আভাস আছে। নিশান চুপচাপ তাকিয়ে রইল, চোখ ভরে ওকে মনে রাখছে। হাত উঠিয়ে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে শৈলীর চুলের ওপর বুলিয়ে দিল, খুব আলতোভাবে, যাতে ওর ঘুম না ভাঙে। এক মুহূর্তের জন্য নিশানের মনে হলো যদি সময়টা এখানেই থেমে থাকতো। বাইরে পাখির কিচিরমিচির, হালকা বাতাসের শব্দ, সব কিছু যেন এক মুহূর্তের সাক্ষী হয়ে রইল। নিশান দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো, আজ থেকে এমন অমূল্য সকাল প্রতিদিন পাবো। হারানোর ভয়টা দূর হলে তবে। খানিক বাদে শৈলীর ঘুমন্ত মুখের দিকে আবারও তাকালো নিশান। কপালে একটা ছোট্ট চুমু খেয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোকে হৃদয়ের এক নিভৃত কোণে অলঙ্কৃত দেবস্থানে বসালাম শৈলী, আর কখনো দুঃখ ছুতে পারবে না তোকে। নিশান এবার উঠে পড়ল। বিছানার এক কোণে অবহেলায় পড়ে থাকা শার্টটা খুব সতর্কতার সাথে শৈলীকে পরিয়ে দিল। চাদর দিয়ে ভালো করে ঢেকে দিল তাকে। শৈলীর দিকে শেষবারের মতো দীর্ঘ দৃষ্টিতেই তাকালো। ওর শান্ত নিঃশ্বাস, ঘুমন্ত মুখের কোমলতা, সব কিছুই নিশানের হৃদয়ে গভীর একটা প্রশান্তি এনে দিল। শৈলীকে আরেকটু আরামে রাখতে ওর গায়ে ঠিকভাবে কম্বলটাও টেনে দিল, যেন হালকা বাতাসও তাকে বিরক্ত না করে। তারপর খুব নিঃশব্দে বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো নিশান। বাইরে তখন সকালের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। জানালার ফাঁকা দিয়ে সোনালি আভা ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। শৈলীর মুখের ওপরও পড়েছে সেই মৃদু আলো। নিশান এক মুহূর্ত থমকে গিয়ে তাকিয়ে থাকল। এ দৃশ্য যেন ঠিক স্বপ্নের মতো। ধীর পায়ে এগিয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে দিল। বাইরের আকাশের সাদা মেঘের দল ভেসে বেড়াচ্ছে। পাখিরা এখনও ডাকছে। দূরে কারক রান্নার মৃদু গন্ধ ভেসে আসছে। গত রাতে দুজনই পাগলামির কথা মনে পড়তেই নিশান একটু হাসল। গত রাতের সব অনুভূতি এখনও যেন বাতাসে ঝুলে আসে। আজকের সকালটা কেমন যেন একটু বেশি প্রশান্ত, একটু বেশি উষ্ণ, ঠিক যেন দুজনের না বলা অনুভূতিগুলোর মতো। গত রাতে মিয়া বিবির ঝামেলা চুকিয়ে দিয়ে এসে বেশ প্রশান্তির সাথে বিছানায় ঝুলে পড়েছে আকাশ। নাকে তেল দিয়ে সারা রাত খুব ভালোই ঘুমিয়েছে, কিন্তু সকাল সকাল ফোন বেজে ওঠার শব্দে চোখ মুখ কুঁচকে গেল তার।
বালিশ দিয়ে কান ঢাকা দিয়ে ফোন থেকে রেহাই পাওয়ার চেষ্টা করলেও রীতিমতো ফোনটা বেজেই চলেছে। এত সকাল সকাল কে ফোন দিল ভেবে পেল না আকাশের ঘুমন্ত মস্তিষ্ক। কোনো মতে হাতড়ে হাতড়ে ফোন কানে লাগালো আকাশ। ভাবলো নিশানই কল করেছে, তাই ফোনের স্ক্রিনে তাকিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এই শালা নিরামিষের বস্তা, তোর না আজ বাসর রাত ছিল? লজ্জা করে না বাসর রাত কাটিয়েও এত তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেছিস? ছি, আমার মান সম্মান আর রইল না। উঠেছিস ভালো কথা, তোর দ্বারা কিচ্ছু হবে না তাও জানতাম আমি। তো সকাল সকাল মানুষের ঘুমের বাগড়া দেয়া এটা কোন ধরনের অভদ্রতা নিশান? ফোনের অপর পাশে থাকা রিমি কর্মী অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। সকাল সকাল এমন মার্কা কথা মোটেও আশা করেনি সে। প্রথম কথাগুলোতে এতটাই অবাক হয়েছে যে আকাশ নিশান বলে সম্বোধন করেছে তা খেয়াল করল না রিমি। ভ্রু কুঁচকে চোখ পিটপিট করে জোর গলায় বলে উঠল, এক্সকিউজ মি মিস্টার আকাশ, আপনি কি সকাল সকাল নেশা করেছেন? সত্যি করে বলুন তো। মেয়েলি কণ্ঠে চমকে উঠল আকাশ, কিন্তু ঘুমন্ত মস্তিষ্ক যেন উল্টো বুঝল। আগের থেকেও বেশি অবাক হয়ে আকাশ বলতে শুরু করলো, কিরে ভাই, তোর গলাটা এমন সুরলা হলো কবে থেকে? তুই কি তোর মিষ্টি বউকে খেয়ে ফেলেছিস নাকি? এই কারণে ভয়েস এমন হচ্ছে। ফোনের অপর প্রান্তে রিমি এবার পুরোপুরি হতভম্ব। হা হয়ে তাকালো নিজের ফোনের দিকে, পারছে না ফোনটা আছাড় মারতে। আকাশের কথা শুনে তার চোয়াল ঝুলে পড়ল, ভ্রু কুঁচকে গেল, আর মনের ভেতর একটা প্রবল ধাক্কা খেল। এটা কি বলল লোকটা? রিমি এবার দাঁত চেপে বলল, মিস্টার আকাশ, আপনার ঘুম ভাঙ্গেনি নাকি আমি কোনো ভুল গ্রহে চলে এসেছি? আমি রিমি বলছি, রিমি। রিমির তীক্ষ্ণ গলার বাজে এবার সত্যি চমকে উঠল আকাশ। চোখ গোল গোল করে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। ঘুমিয়ে থাকা মস্তিষ্ক মুহূর্তেই জেগে উঠল। ও এটা তো নিশান নয়, রিমি। আকাশের মুখে শুকিয়ে গেল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মনে মনে হিসাব মেলানোর চেষ্টা করল, কিন্তু যা হবার হয়ে গেছে। মাথার ভেতর বাজতে লাগলো বিপদ সংকেত, কিন্তু নিজেকে সামলে নিয়ে কাশির অভিনয় করেই বলল, ও রিমি, আরে ইন্দুর, খবর কি? মানে আসলে কি বলছিলাম জানো, এই আমার বন্ধুটা না খুব দুষ্টু। ওর ব্যাপারে এমন কিছু কথা মাথায় এসেছিল, তো তুমি কল করায় ভুলে ওর কথাই বলে ফেললাম। কি ভেবেছো আমি তোমাকে এসব বলেছি নাকি? রিমি এবার চোখ উল্টে বলল, তা না বললে কি? বউকে খেয়ে ফেলা, সুরেলা গলা, এসব কল্পনা করে বললেন? ছি, কি ভয়ঙ্কর বন্ধুত্ব আপনাদের। আর আমার কপাল, সকাল সকাল আপনাকে ফোন করার মতো পাপ আমিই করলাম কেন? আকাশ এবার গলা খাকারি দিয়ে বলল, আরে ইন্দুর, এমন করো না, আমি তো একটু ঘুমের ঘরে ছিলাম। আচ্ছা বলো তো বেডি, সকাল সকাল কি কারণে ডেকেছিস? ইন্দুর। শুনে আরো বেশি রেগে গেল রিমি। ফোনটা চেপে ধরে গলা উঁচিয়ে বলে উঠল, এই, আপনি আবার আমাকে ইন্দুর বললেন? সাহস তো কম না। নিজে কি, হ্যাঁ, পাবনা ফিরত বান্দা একটা। আকাশ চমকে উঠে ফোনটা কানের একটু দূরে সরিয়ে নিল। রিমির চিৎকারে মনে হলো ফোনের স্পিকারের অবস্থা খারাপ হতে যাচ্ছে। চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, এই ইন্দুর মানে রিমি, এত রেগে যাচ্ছিস কেন বেডি? তোরে কি আমি কল করছি নাকি তুই করছস? আর চেঁচাস কেন? সকাল সকাল এমন ধমক দিলে আমার দিনটাই খারাপ যাবে। রিমি এবার ঠান্ডা গলায় বলল, আপনার দিন খারাপ যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই মিস্টার আকাশ, কারণ আমি আপনাকে এত সুন্দর করে জাগিয়েছি। এখন আপনি আমাকে ব্রেকফাস্ট খাওয়াবেন অ্যাজ এ ট্রিট। আকাশ অবাক হয়ে বলল, ব্রেকফাস্ট কেন বে? তুই কি হোটেল খুঁজে পাচ্ছিস না? বাড়িতে কিছু নেই? রিমি মুখ বাঁকিয়ে বলল, একটা প্রবাদ শুনেছেন, যার মুখ দেখিয়ে সকাল শুরু হয় তার দিন ভালো যায়। আকাশ সন্দেহ নিয়ে বলল, মানে? রিমি জবাব দিল, মানে আজকে আপনার দিন ভালো যাক, তাই আপনি আমার মুখ দেখিয়ে সকাল শুরু করবেন, আর আপনি আমাকে নাস্তা করাবেন, তাহলেই হবে। আকাশ মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। উফ, আমার কপাল ঠিক আছে আয়, কিন্তু আমার গাঁটের পয়সা খেয়ে যদি আবার গালি দিস সিন্দুর, তাহলে কিন্তু তোর নাকের সামনে বিলটা ধরিয়ে দেব। আর সত্যি করে বলতো, আসল ব্যাপারটা কি? সকাল সকাল কল করছিস কেন? রিমি এবার গম্ভীর কণ্ঠে বলল, একটা কথা জানতেই কল করেছি।
আর আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আকাশের মুখের হাসি মিলিয়ে গেল। সে দ্রুত উঠে বসল। তোর কথা ফালা, আগে কি দুঃসংবাদ? এই কদিনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়েছে রিমি এবং আকাশের মধ্যে। শৈলী গ্রামে যাওয়ার পর থেকে খোঁজ খবর নেওয়ার জন্য রিমি আকাশকেই কল দিত। আকাশের কথা শুনে রিমি একটু নাটকীয়ভাবে থেমে বলল, সকালে ঘুম থেকে উঠেই শুনলাম আপনার সম্মানের শেষ যাত্রা শুরু হয়ে গেছে। নিজে নিজেই শেষ করে দিলেন। ছি। আকাশ এবার মুখ কুঁচকাল। তুই যে নিশানের বোন, এটা হারে হারে টের পাওয়া যায়। এখন তোর কথা তাড়াতাড়ি মুখ চালা, বাথরুমে যাব। রিমি মুখ কুঁচকে তাকিয়ে বলে উঠল, নিশান ভাই আর শালিপু কোথায়? আপনার তো জানার কথা। আকাশ এবার হাই তুলে বলে উঠল। আমি কি করে জানবো? রেগে গেল রিমি। দেখুন আকাশ, আমি খুব ভালো করেই জানি যে আর কেউ এই সম্পর্কে অবগত না হলেও আপনি অবশ্যই অবগত। আমি কাউকে বলবো না, বুঝলেন? বলুন না ওনারা কোথায়। আকাশ এবার পুরোপুরি থ হয়ে গেল। সে তো আসলেই বড্ড বড় ফ্যাসাদে পড়েছে। এদিকে নিশান কাউকে কোনো কিছু বলতে একদম না করেছে। তার মুখ খোলা রীতিমতো নিষিদ্ধ। আর এই রিমিও নিশান আর শৈলীর ব্যাপারে এমন জেরা করছে কেন? সকালে উঠেই এমন করা ইন্টারোগেশন কেউ করে নাকি? সে মাথা চুলকে বলল, দেখ ইন্দুর, আমি কি ওদের পাহারাদার নাকি? তুই নিশানরে ফোন দে, তোর ভাইয়ের মতো জোর কর। রিমি বিরক্ত মুখে বলল, ফোন দিয়েছি, ধরছে না। এখন বলুন, সত্যি জানেন না নাকি নাটক করছেন? হুম। আকাশ এবার দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, বাসর রাতের জন্য তো ফোন চাঙ্গে তুলে রেখেছে বোধ হয়, ধরবে আর কি করে। কিন্তু মুখে বলল, দেখ বেডি, সত্যি বলছি আমি জানি না নিশান ওই রাতের পর কোথায় উধাও হলো। এটা জানার জন্য আমি এত সকালে ডিটেকটিভগিরি করব না। আমার বেশ চাপ লাগছে, বাথরুমে যাওয়া জরুরি। রিমি এবার কিছুটা নরম হয়ে বলল, আপনার কাছে আসলেই কোনো খবর নেই? আকাশ এবার গম্ভীর স্বরে বলল, শোন, আমি যদি জানতাম তাহলে তোকে বলে দিতাম। নিশান যদি ফোন না ধরে তাহলে একটু অপেক্ষা করো, নিশ্চয়ই কোথাও ব্যস্ত আছে। রিমি একটু ভেবে নিয়ে বলল, হতে পারে। তাহলে ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করব না। কিন্তু মনে রাখবেন, নিশান ভাই আর শালিপু কোথায় গেল জানলে প্রথমেই আমাকে জানাবেন। আকাশ এবার হাসল। হ্যাঁ হ্যাঁ জানাবো। এখন কি বাথরুমে যাওয়া যায়? রিমি হেসে বলল, ঠিক আছে, যান। ও হ্যাঁ, ভুলে যাবেন না, সম্মানের শেষ যাত্রা এখনো শেষ হয়নি। ফোন কেটে যাওয়ার পর আকাশ গভীর চিন্তায় পড়ে গেল। রিমিকে কি সত্যি বলা উচিত ছিল? কিন্তু নিশান্ত বলতে মানা করেছে। যাই হোক, সমস্যা নেই। বাথরুম থেকে বেরিয়ে এসে আকাশ চিন্তা করলো নিশানকে একটু জ্বালানো যাক। ছেলেটা কি আসলেই এখনও ওঠেনি? বেশি বেলা করে তো ওঠার অভ্যাস নেই ওর। দুষ্টু হাসলো আকাশ। মনে মনে কথা সাজিয়ে কল লাগালো নিশানের নাম্বারে। নিশান রান্নাঘরে দাঁড়িয়ে পরোটা ভাজছিল। শৈলী এখনও ঘুমিয়ে। ওকে জাগাতে মন চাচ্ছে না। নরম সূর্যের আলোতে রান্নাঘরটা মিষ্টি লাগছে। নিশানের মনেও একটা প্রশান্তি কাজ করছে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আকাশ কলিং। নিশান ভ্রু কুঁচকালো। এত সকালে ছেলেটা সকাল সকাল ফোন দিয়ে কিসের বায়না ধরেছে? কোনো ভালো উদ্দেশ্যে যে আকাশ এখন কল দেয়নি তা বেশ ভালোই জানে নিশান। তবুও কলটা ধরে কানে গুজল। কানে ফোন ধরতেই আকাশের চেনা খ্যাপাটে গলা ভেসে এলো। ওরে বাসর রাতের বালক, কিরে এখনো বেঁচে আছিস তো? কাহিনী কি? নিশান কড়াইতে নজর রেখে বলল, চাবলের নিচে বাড়ি খাবি আকাশ, বেশি কথা বলিস না। কি দরকার? আকাশ এবার দুষ্টমি ভরা গলায় বলল, না রে ভাই, এমনিই খোঁজ নিতে এলাম। আমি আবার খুব দায়িত্বশীল। হোয়াট এভার। কি করছিস তুই দোস্ত? গোসল করে আসলাম মাত্র, নাস্তা তৈরি করছে। বলেই সাথে সাথে চোখ বুঝল নিশান। শিট, ভুল হয়ে গেল। গোসলের কথাটা আকাশকে বলা উচিত হলো না। এবার এই ছেলে বিনা পেট্রোলে গাড়ি চালানো শুরু করবে। নিশান ভাবনা ভুল হলো না। আকাশ থমকে গেল। চোখ বড় করে জিজ্ঞেস করে উঠল, বন্ধু বলো কি? আল্লাহ সত্যি নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আয় হায়, আসলেই গোসল করেছো? আহা, উত্তম কাজ করেছো বন্ধু, উত্তম কাজ। নিশান বিরক্ত হয়ে বলল, আকাশ চুপ করবি? বেশি বাচাল পারলে সত্যি সত্যি তোর চাবলের নিচে বাড়ি দেওয়া লাগবে। কিন্তু আকাশ তো আর চুপ থাকার পাত্র না।
সে এবার আরও নাটকীয় স্বরে বলল, ওরে পবিত্র পুরুষ, তুই তো আমার চোখের সামনে বড় হলি, আজ সেই তুই সকাল সকাল গোসল করলি, আহা, ইতিহাস রচিত হয়ে গেল। নিশান এবার বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। আকাশ, আমি লাইন কাটছি। আকাশ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, দাঁড়া দাঁড়া দোস্ত, একটা সিরিয়াস কথা ছিল। নিশান ভ্রু কুঁচকে বলল, তুই সিরিয়াস? হলে রহম করো, বল কি বলবি। আকাশ হাসতে হাসতে বলল, আহা, ঠিক আছে ঠিক আছে, মজা করলাম। আচ্ছা শোন, তোর নাস্তা রেডি হলে একটা পার্সেল পাঠায় দিস, আমি তোকে লজ্জা দেব না, কেমন? নিশান ভ্রু কুঁচকে তাকাতেই এবার একটু থেমে দুষ্ট হাসি দিয়ে বলল, নিশান সত্যি করে বলতো, ইয়ে মানে তুই কি একা গোসল করলি? নিশান হাতের খুন্তিটা প্রায় ফেলেই দিচ্ছিল। কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলল, আকাশ, তোর মুখ বন্ধ কর, একদম বন্ধ। ডোলে তোর পেছনে এমন লাথি মারবো না, ওরে গিয়ে তোর শ্বশুরের কোলের উপর পড়বি। লাথি চিনিস? আকাশ যেন নিজের কবির পরিচয় তুলে ধরার আবারও সুযোগ পেয়ে গেল। হতাশ মুখে বলতে শুরু করলো, জীবনে তোকে আর কি কি চিনিয়ে দেব বলতো? গত রাতে ঘুষি আর বাসর রাত শেখালাম, আজ বলছিস লাথিও চিনিস না? ধ্যাত, শোন তবে। আকাশ গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, কান খুলে শোন দোস্ত, লাথি মানে হলো একটা অতন্দ্রিয় শক্তি, যা প্রয়োগে হলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। যে দেয় সে প্রায় প্রশান্তি, আর যে খায় সে পায় অপার বিস্ময়। লাথির 3 প্রকার আছে বুঝলি। এক হলো হালকা লাথি, যা ভালোবাসা মিশ্রিত, বন্ধুত্বপূর্ণ, ঠেলা ধরনের। 2 হলো মাঝারি লাথি, যা একটু রেগে গেলে দেওয়া হয় কিন্তু আত্মার মায়ায় জোর কম থাকে। 3 হলো অতি উচ্চমানের লাথি, আসলে একে বলা হয় প্রকৃতির প্রতিশোধ। এটা খেলে একদিকে শরীর যায়, অন্যদিকে আত্মা চাঁদের দিকে হাঁটা দেয়। নিশান মাথা ধরে দাঁড়িয়ে রইল। আকাশ, সিরিয়াসলি আমার মুডটা খারাপ করিস না। তোর মস্তিষ্ক পরীক্ষা করানো দরকার। সকাল সকাল সব কি শিখছিস? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, দোস্ত, আমি তোর বন্ধুর দায়িত্ব পালন করছি, তোকে শিক্ষিত করার পবিত্র দায়িত্ব নিয়েছি। না হলে এমন একটা পবিত্র রাত পার করে তুই লাথি চিনিস না, এটা ভাবতে গিয়েই বুক ফেটে যাচ্ছিল আমার। নিশান এবার খুন্তিটা টেবিলে রেখে গম্ভীর গলায় বলল, আকাশ, সত্যি করে বলতো, তোর ফাস্টফুড লাগবে না? আকাশ সঙ্গে সঙ্গে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। বুঝেছি দোস্ত, এই জন্যই তুই আমার প্রিয় বন্ধু। আচ্ছা শোন না, শৈলী আপুর কী খবর? সকাল সকাল তুই রান্নাঘরে ঢুকে গেলি, বাহ বাহ, প্রেমের প্রভাব বেশ ভালোই। নিশান হালকা বিরক্তিতে বলল, তোর কোনো কাজ নেই? সকাল সকাল জ্বালাতে এসছিস কেন? বাথরুম ঠিক মতো হয়নি না? আকাশ এবার হেসে বলল, আরে না, তা বেশ ভালোই হয়েছে, একদম মাখন। আমি তো তোকে শুধু মনে করিয়ে দিতে চাইছিলাম যে তুই এখন থেকে হামদর্দ লাইফে ঢুকে গেছিস। নিজের স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখে নিজে নাস্তা বানাচ্ছিস, বাহ বাহ, অসাধারণ দোস্ত। নিশান এবার সত্যি বিরক্ত হলো। আকাশ, আমি তোর সঙ্গে ফালতু কথা বলার জন্য দাঁড়িয়ে নেই। কিছু দরকার থাকলে বল, নাহলে ফোন রাখ। আকাশ মজা নিতে নিতে বলল, আরে রাগ করছিস কেন? আচ্ছা বল তো, নতুন বর হিসেবে প্রথম ব্রেকফাস্ট কেমন বানাচ্ছিস? শৈলীকে সারপ্রাইজ দিতে চাস, কেমন ফিলিংস হচ্ছে? নিশান এবার ধীরে হাসলো। খুব জোস, বাট সেটা জানার দরকার নেই তোর। কিছু একটা মনে পড়তেই আকাশ এবার তড়িঘড়ি করে বলে উঠল, ও ভালো কথা। শোন তো, ওই রিমিনা কি তোকে কল করছে? কল ধরিস না কেন? নিশান স্বাভাবিকভাবেই বলল, বাড়ির কারো কল ধরবো না। যেদিন মা শৈলীকে কল করবে সেদিন আমার সাথেও কথা বলতে পারবে, তার আগে কখনোই না। আকাশ এবার একটু গুরুতর ভঙ্গিতে বলে উঠল, কিন্তু নিশান, তুই আসলে করতে চাচ্ছিসটা কি বলতো? ওই বাংলাতে তো মোটেই তোরা স্থায়ীভাবে থাকতে পারবি না, এটা তুইও জানিস, আর আমিও খুব ভালো করে জানি। তুই আর যাই করিস, শৈলীকে এভাবে আলাদা রাখবি না। তোর প্ল্যানটা কি এভাবে কতদিন চলবে? যতদিন না পর্যন্ত বাড়ির সবাই শৈলীকে মেনে নিচ্ছে। আকাশ ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, যদি মেনে না নেয়? নিশান হাসল, খুব সূক্ষ্ম সে হাসি। একটা কথা ভালো করে শুনো রাখ আকাশ, আমার মা আমাকে নিজের থেকে বেশি ভালোবাসে, আর আমার জন্য মা সব কিছু করতে পারে। শৈলীকে মেনে নেওয়া তো খুব ছোট্ট একটা ব্যাপার। আর তোকে আজকে আমি একটা সত্যি কথা বলে রাখি,
তুই কাঁটায় কাঁটায় মিলিয়ে নিস। মামনের থেকেও বেশি মা শৈলীকে ভালোবাসে। মা যতই যা করুক না কেন, শৈলীর প্রতি একটা মায়া আছে, এটা আমি খেয়াল করেছি। আর হ্যাঁ, রিমির সাথে তোর কথা হলে বলে দিস মামনি যেন শৈলীর কাছে ক্ষমা চায়। এসব এসব যতদিন না পর্যন্ত হচ্ছে, ততদিন পর্যন্ত শৈলী আমার সাথে এই বাংলোতেই থাকবে। আকাশ এবার মাথা নেড়ে বলল, আচ্ছা বুঝেছি, কিন্তু তোর বাপ? নিশান এবার বাঁকা হাসল, কিছু বলল না। কথাটা রীতিমতো এড়িয়ে গিয়ে বলে উঠল, তুই একটু দ্রুত আমাকে কালকের জন্য দুটো কক্সবাজারের টিকিট বুক করে দে তো, শৈলীকে নিয়ে একটু ঘুরে আসে। আকাশের দুষ্টু হাসি বেড়ে গেল। ঠিক আছে, করে দেব, নো প্রবলেম। কিন্তু তুমি এভাবে না বলে সরাসরি তো এটাও বলতে পারতে যে তুমি শৈলী পুকে নিয়ে হানিমুনে যাবে, তাহলেই হচ্ছিল। শুধু শুধু উল্টোপাল্টা কথা বললে। শোনো, সাহস থাকলে স্পষ্টভাবে বলো যে আমি শৈলীকে নিয়ে হানিমুনে যাচ্ছি। নিশান বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। ফোন রাখ আকাশ। নিশান এবার সত্যি সত্যি ফোন কেটে দিল। হাসি চেপে রেখে আবার নাস্তা বানানোয় মন দিল সে। আকাশের মতো বন্ধুর একটা সুবিধা আছে, ঘরে বসে বিনোদন ফ্রি। নিশান মাথা নাড়িয়ে বলল, এই পাগল ছেলেটা বদলাবে না। শৈলী মৃদু নড়ে চড়ে উঠল, চোখের পাতা ধীরে ধীরে কাঁপতে লাগলো। ঘরে জানালা দিয়ে আসা সকালের আলো তার চোখে পড়েছে, তবে সে এখনও পুরোপুরি জেগে ওঠেনি। ঘুমের ঘরে একটু কুঁকড়ে শুইয়ে রইল, যেন আরও কিছুক্ষণ আরামের খোঁজে সময় বাড়িয়ে নিতে চায়। এদিকে নিশানের রান্নার টুংটাং শব্দ মৃদু কানে আসতে লাগলো তার, সাথে হালকা মশলার গন্ধ মিশে আছে বাতাসে। শৈলী এলোমেলোভাবে হাত বাড়িয়ে পাশে নিশানকে খোঁজার চেষ্টা করল, কিন্তু বুঝতে পারল বিছানা খালি। সে ধীরে ধীরে চোখ খুলল, একটু বিস্মিত হয়ে চারপাশে দেখল নিশান কোথায়। শৈলী কোনো মতে বিছানা থেকে উঠতে গেলেই নিজের অবস্থা টের পেয়ে তড়াক দৃষ্টি ফেলে নিজেকে চাদর দিয়ে জড়িয়ে নিল। হায় হায়, এ কী অবস্থা! সে নিশানের একটা শার্ট পরে আছে, আর কিচ্ছু নেই কেন? শৈলী দ্রুত আশেপাশে তার পরনের শাড়িটা খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ পর দেখতে পেল শাড়িটা বিছানা থেকে অনেকটা দূরে এলোমেলো হয়ে পড়ে আছে। সাথে সাথে ঢোক গিলল শৈলী। শাড়িটা এত দূরে কে ছুঁড়ে মেরেছে তা মনে করতেই শরীর শিউরে উঠল তার। শৈলী চোখ বন্ধ করে নিজের উষ্ণ গাল দুটোতে হাত চেপে ধরল। গত রাতের কথা টুকরো টুকরো মনে হয়ে পড়তে লাগলো তার। বুকের মধ্যে কেমন যেন ধুকপুক শুরু হয়ে গেল তাতে। সে নিশানের দিকে সন্দেহের চোখে তাকানোর উপায় নেই, কারণ লোকটা তো নিশ্চিন্তে রান্না করছে, অথচ তার অবস্থা। শৈলী একপাশে চাদর মুড়ি দিয়ে বসে রইল, কী করবে বুঝতে পারছে না। একবার মনে হলো কিছু না বলে চুপচাপ বসে থাকলেই হয়, কিন্তু না, নিশানের কাছে তো যেতেই হবে, না খেয়ে কি থাকা সম্ভব? কিন্তু এই অবস্থায় শাড়িটাও তো আনতে পারছে না। শৈলী নড়াচড়া করতে গিয়ে বুঝল সারা শরীর কেমন যেন অবসন্ন লাগছে, চোখ বড় বড় হয়ে গেল ওর। ও আলতো করে কপালে হাত দিল, তাপমাত্রা ঠিকই আছে। তাহলে সে চোখ সরু করে বিছানার চারপাশে দেখল এক গাদা এলোমেলো কাঁথা, নিচে পড়ে থাকা শাড়ি, বালিশের অদ্ভুত অবস্থান, সব দেখে মুখ রাঙ্গা হয়ে গেল তার। ধীর গলায় আওড়ালো, কাল কেন আমি সারা রাত জাগতে চাইলাম? না করে দিলেই তো এমন কখনোই। তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। তার পরপরই নিজের কথার মানে মাথায় আসতেই লাফ দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে, কিন্তু ব্যর্থ হয়ে আবারও বসে পড়ে। শৈলী হতাশভাবে মাথায় হাত দেয়। মনে পড়ে কাল রাতে কতটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু নিশান, ও কখন উঠল? শৈলী আলতো করে চুল ঠিক করে কাঁথার নিচে মুখ ঘুষল। তবুও এক অদ্ভুত ভালো লাগায় বুকের ভেতর কেমন যেন একটা শান্তি ছড়িয়ে পড়ে। আবারও রান্নাঘর থেকে কিছু ঠুকঠাক শব্দ ভেসে আসে। শৈলী এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু গা এলিয়ে পড়ল বিছানায়। একটু আরাম আর একটু আলসেমি যেন তাকে ছাড়তে চাইছে না। চোখ বুজে ফিসফিস করে বলল, উনি সকাল সকাল কি করছে? নিজেই নিজের প্রশ্নের উত্তরও জানে। নিশান যে ওর জন্য নাস্তা বানাচ্ছে সেটা বুঝতে অসুবিধা হলো না ওর। বুকের মধ্যে এক উষ্ণ অনুভূতি নিয়ে শৈলী আবারও কাঁথার নিচে মুখ লুকিয়ে হাসল। হঠাৎ মনে হলো তারও তো লোকটাকে সাহায্য করা দরকার। না, এভাবে বসে থাকলে হবে না, তাকেও রান্নাঘরে যেতে হবে।
প্রথমে এমন শার্ট পরিহিত অবস্থায় নিচে যেতে না চাইলেও পরবর্তীতে শৈলী মনে করল নিশান্ত এখন তার স্বামী, আর যা হওয়ার তা তো গত রাতে হয়ে গিয়েছে। এখন এত ভনিতার কি আছে? তার থেকে ভালো দ্রুত গোসলটা করে ঠিকঠাক করে নিচে যাওয়া। সব কিছু ভেবে চিনতে শৈলী এবার বিছানা থেকে উঠতে লাগলো, কিন্তু উঠতে গিয়েই বিছানার পাশে টেবিলের ওপর রাখা একটা মগ ঠাস করে মেঝেতে পড়ে যায়। এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে নিশান তখন অমলেট উল্টাচ্ছে। মগ পড়ে যাওয়ার শব্দটা কানে আসতেই সে মনে মনে হাসল। এখন ওই আসবে একগাল রাগ নিয়ে, হয়তো কড়া কিছু বলবেও। সে মৃদু হাসতে হাসতে কড়াইতে আরও একটু মাখন ছড়িয়ে দিল। হ্যাঁ, নিশান বুঝতে পেরেছে যে শৈলী উঠে পড়েছে। শৈলী হতভম্ব হয়ে মগের ভাঙ্গা টুকরোগুলোর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো যে আসলে হয়েছেটা কি। তারপরই দ্রুত নেমে গিয়ে সেগুলো কুড়ানোর চেষ্টা করলো, কিন্তু হাত বাড়াতেই রান্নাঘর থেকে ভেসে এলো একটা শান্ত অথচ মজার গলা। মহারানী কি তার শান্তির নিদ্রা থেকে বেরিয়ে এসছেন? শৈলী হাত থামিয়ে বসে রইল। নিশানের গলায় একরকম দুষ্টমি মেশানো উষ্ণতা, যা শুনে গাল গরম হয়ে উঠল তার। সে ধীরে ধীরে মাথা উঁচু করে রান্নাঘরের দিকে তাকালো। নিশান তখনও ব্যস্ত, অমলেট উল্টে রাখছে প্লেটে, কিন্তু চোখের কোণায় একরকম খেলা করা হাসি টের পাওয়া যাচ্ছে। শৈলে মৃদু ঠোঁট কামড়ে একটু জোরে বলল, ওই মগটা পড়ে গেছে তো, তাই আর কি তুলছিলাম। ঠিক আছে। ভাবেই বলে গেল, কিন্তু তাতেই শৈলীর মনে হলো সে যেন সব কিছু জানে। শৈলী আর কথা বাড়ালো না। ভাঙ্গা মগের টুকরো রেখে দ্রুত বাথরুমের দিকে পা বাড়ালো। হাত মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াতেই নিজের অবস্থা দেখে লজ্জায় মুখ ঢাকলো সে। চুল এলোমেলো, চোখে ঘুমের ছাপ, আর শার্টের বোতামগুলো ঠিকঠাক লাগানো নেই। ওমা, তাহলে নিশান? ভেবেই ঢোক গিলল শৈলী। খুব খারাপ অবস্থা ছিল সে। শৈলী ঠিক করলো গোসলের পর এই শার্টটাই পরবে। শার্ট থেকে ভেসে আসা নিশানের শরীরের ঘ্রাণটা খুব টানছে তাকে। একই নেশালো ঘ্রাণ, ভালোই লাগছে। এমনিতেও এখন আলমারির ভেতর থেকে নতুন কাপড়গুলো বের করতে ইচ্ছে করছে না শৈলীর। তার থেকে ভালো এই শার্টের ওপর একটা ওড়না পেঁচিয়ে চলে যাওয়া। তাড়াহুড়ো করে শার্টটা ঠিক করে নিল শৈলী, কিন্তু আয়নাতেই নিজের মুখের হাসি ধরা পড়ে গেল। হ্যাঁ, লজ্জা লাগছে, কিন্তু কোথায় যেন একটা প্রশান্তি, একটা অন্যরকম অনুভূতি। গতরাতের কথাগুলো মনে পড়তেই সে একগাল হাসল। তারপর নিজের মাথা ঝাঁকিয়ে বলল, না, ন্যাকামি থাক, এখন গিয়ে ওনাকে সাহায্য করতে হবে। শৈলী গোসল সেরে দ্রুত শার্টের ওপর ওড়না পেঁচিয়ে নিচে নামল। রান্নাঘরের দরজায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে, কারণ নিশানের গায়ে কোনো কাপড় নেই। আশ্চর্য, নিজের শার্ট শৈলীকে পরিয়ে এভাবে উদাম হয়ে দাঁড়িয়ে থেকে কি বোঝাতে চাইছে লোকটা। শৈলী তো জানেই যে নিশান শক্তপোক্ত, দেহটা অনেক সুঠাম, বেশ আকর্ষণীয়, তাই বলে এভাবে দেখাতে হবে? নিশানের চুলও ভেজা, এমন রূপে নিশানকে কখনো দেখেনি শৈলী। তাই হঠাৎ করে দেখতেই গলা শুকিয়ে এলো তার। নিশান তখনও ব্যস্ত, খেয়াল করেনি যে শৈলী এসেছে। শৈলী নিঃশব্দে পেছন থেকে এগিয়ে গিয়ে বলল, আমি সাহায্য করব। মিনমিন করে বলা কথাটা শুনে নিশান হালকা হেসে পেছনে ফিরে তাকালো। তার চোখে যেন অন্যরকম প্রশান্তি। শৈলীর চুল ভেজা দেখে বুঝলো গোসল করেছে। ঠোঁটের কোণে সূক্ষ্ম রেখা টেনে নিশান আবারও কাজে মন দিয়ে বলল, তুই কি পারবি? সারা রাত না ঘুমিয়ে কায়লো আছিস তো? শৈলী চমকে উঠল। নিশান কি ইচ্ছে করেই বলল, নাকি সত্যি চিন্তা করেছে? শৈলী মাথা নিচু করে গম্ভীর মুখে বলল, পারবো। একটু সাহস সঞ্চার করলো শৈলী, মিনমিন করে বলে উঠল, আর কাল রাতে কে আমায় জাগিয়ে রেখেছিল সেটাও ভুলিনি। শৈলী ভাবল নিশান শুনতে পায়নি, অথচ কথাটা স্পষ্ট শুনতে পেয়েছে। আর শুনেই নিশান এবার হেসে ফেলল। শৈলী চোখ সরু করে তাকালো। আজব, এভাবে হাসার কি আছে? নিশানের হাসি দেখে শৈলীর মুখ গভীর হয়ে গেল। ওর তো মনে হচ্ছিল এই কথাটা শুনে নিশান একটু হলেও অপ্রস্তুত হবে, একটু গম্ভীর হবে, অন্তত একটা ব্যাখ্যা দেবে। কিন্তু না, উল্টো লোকটা ফোঁস করে হাসছে। শৈলী হাত বাঁধা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো, চোখ সরু করে বলল, এত হাসির কি আছে? নিশান এবার হাসি চাপার চেষ্টা করলো,
কিন্তু চোখের কোনায় দুষ্টমি ভরা চাহনি স্পষ্ট। অমলেট উল্টে রেখে একপাশে দাঁড়ালো সে, হাত গুটিয়ে বলল, মানে তুই বলছিস যে আমি তোকে জাগিয়ে রেখেছি? শৈলী লজ্জায় একবার পায়ের আঙ্গুলের দিকে তাকালো, তারপর মুখের সামনের ওড়নাটা আরও একটু টেনে নিয়ে বলল। তা তো করেছেনই। নিশান এবার আরও একটু এগিয়ে এলো, কোনোই টেবিলে ঠেকিয়ে হালকা ঝুঁকে বলল। আচ্ছা, কিভাবে? শৈলীর মাথায় যেন ধুম করে বাস পড়ে গেল। এ কী ধরনের প্রশ্ন? লোকটা ইচ্ছে করেই কি এরকম করছে? আমতা আমতা করে শৈলী মুখ ফিরিয়ে নিয়ে বলল। আমার খিদে পেয়েছে। নিশান হাসি চেপে ফ্রাইং প্যানের দিকে ফিরে গেল, তবুও ঠোঁটের কোনায় একরকম দুষ্টু হাসি খেলা করছিল। শৈলী মুখ গম্ভীর করে থাকলেও ভেতরে একরকম শিহরণ হয়ে যাচ্ছিল। নিশানের এমন আচরণ, এমন সহজ স্বাভাবিক দুষ্টমি, সব কিছু মিলিয়ে একটা নতুন অনুভূতি কাজ করছিল তার মধ্যে। যেন রাগ করতেও ইচ্ছে করছে না, আবার পুরোপুরি স্বাভাবিক হওয়াও যাচ্ছে না। নিশান এবার নাস্তা গুছিয়ে টেবিলের দিকে তাকালো। মেয়েটা জবথবু হয়ে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছে আর নখ দিয়ে মেজে খুঁড়ছে। কিছুক্ষণ ভ্রুকুসকে তাকিয়ে থেকে নিশান তর্জনী আঙ্গুল তুলে ইশারা করে ডাকলো। এদিকে আয়। শৈলী প্রথমে সরু সরু চোখ করে ভ্রুকুসকে তাকালো, এরপরে কচ্ছপের গতিতে ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে আসলো নিশানের কাছে। তাতেও সন্তুষ্ট হলো না নিশান, গম্ভীর গলায় আবার বলে উঠল। আর একটু কাছে আয়। শৈলী পড়ল মহা বিপদে। সে তো কাছে এসেছেই, আর কতটা কাছে যেতে বলেছে এই লোকটা। তবুও নিশানের কথা মান্য করতে শৈলী সাহস করে আর এক পা এগিয়ে গেল। তৎক্ষণাৎ টের পেল নিশানের শরীর থেকে ভেসে আসা তীব্র নিশালো ঘ্রাণটা। চোখ খিচে বন্ধ করল শৈলী। এখন সে নিশানের বুকের সামান হয়ে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে, আর এক পা এগুলোই নিশানের বুকের সাথে সজোরে ধাক্কা খেয়ে যাবে সে। অথচ তাকে অবাক করে দিয়ে নিশান আগের থেকেও বেশি গম্ভীর গলায় বলে উঠল। কাছে আসছিস না কেন? অ্যালার্জি আছে? কালকে রাতে যেভাবে কাছে এসেছিলে সেভাবে কাছে আয়। এত দূরে থেকে কি বোঝাতে চাইছিস তুই? ধপ করে মাথা তুললে তাকালো শৈলী, লজ্জায় মূর্ছা যাওয়ার উপক্রম। নিশান যে এমন কথা বলতে পারে তা কখনো কল্পনাই করেনি সে। নিশানের এই হুট করে পাল্টে যাওয়া ভাবভঙ্গি, কণ্ঠের গম্ভীরতা আর সেই কথাগুলো যেন তীক্ষ্ণ বিদ্যুৎ ঝলকের মতো তার ভেতর কাঁপন তুলল। সে ঢোক গিলল। নিশানের গভীর চোখ দুটোয় এক ঝলক তাকিয়ে তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নিল। বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে, হাতের আঙ্গুলগুলো আপনা আপনি মুঠো হয়ে আসছে। শৈলী কেমন যেন দম বন্ধ অনুভব করছে। নিশানের বুকের কাছাকাছি দাঁড়িয়ে থাকা, ওর শরীরের তীব্র ঘ্রাণ আর সেই নিঃসংকোচ দৃষ্টি, সব মিলিয়ে যেন সে নিজের জায়গাতেই জমে গেছে। কিন্তু সে কি হার মানবে? মোটেও না। শৈলী গভীর শ্বাস নিয়ে এক ঝটকায় দুপা পিছনে সরে গেল, চোখ সরু করে তাকিয়ে বলল। আপনার মনে হচ্ছে আমি দূরে দাঁড়িয়ে আছি? ঠিক আছে, তাহলে আর একটু দূরে গিয়ে দাঁড়াই। বলেই দাঁড়াম করে পেছনে সরে গেল। ওড়না টেনে টুনে ঠিক করে নিল, যেন কিছুই হয়নি, অথচ বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। নিশন চমকে তাকালো, তারপর ঠোঁটের কোনায় একরকম খেলা করা হাসি এলো, চোখে দুষ্টমি ঝিলিক দিয়ে উঠল। বাঁকা হাসলো নিশান। কোনো রকম আগাম বার্তা ছাড়াই এক ঝটকায় শৈলীর বাহু ধরে টেনে আনলো তাকে, কোমরে জড়িয়ে পেঁচিয়ে ধরলো দুহাত। অপ্রস্তুত শৈলীর দেহ পড়ল নিশানের উন্মুক্ত বুকের ওপর, দুহাত জড়ো করে সেখানেই গুটি পাকিয়েছে। নিশান ঠান্ডা গলায় বলল। এভাবে কাছে আসতে বলেছিলাম, এখন থেকে আসতে বললে এমন করে বুকের উপর হামলে পড়বে, বুঝছিস? স্বামী হিসেবে ইটস অ্যান অর্ডার। অনাকাঙ্ক্ষিত কথা আর আকস্মিক হামলায় বিস্ময়ে চোখ বড় করে তাকালো শৈলী। একটা শুকনো ঢোক গেলে তাকিয়েই রইল। নিশান এবার শৈলীর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক হাত উঠিয়ে তার ভেজা চুল কানে গুজে দিল, এরপর হাত নামিয়ে শৈলীর ঘাড়ে রাখল। খুব আলতো করে লাল হয়ে জায়গাটাতে ছুঁয়ে দিয়ে বলল। এখানে কি চলছে? শৈলী সেভাবেই তড়িঘড়ি করে মাথা নেড়ে বলে। আহা, নিশান ভ্রু গোটালো। কিন্তু কামড়ের দাগ তো বসে গেছে, লালও হয়েছে, একটুও চলছে না। শৈলীর শ্বাস আটকে গেল। নিশানের ঠান্ডা গলা, সেই গভীর চোখের দৃষ্টি, সব কিছু মিলিয়ে তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কামড়ের দাগ, কথাটা শুনে সে হালকা চমকে উঠল।
ঘাড়টা সামান্য সরিয়ে বোকার মতো বলল। দাগ কোথায়? নিশান একপাশে বাঁকা হাসল। আঙ্গুলের আলতো ছোঁয়ায় আবারও দাগটার উপরে স্পর্শ করলো। শৈলীর গা শিরশির করে ওঠে। খুব সম্ভবত কাল রাতে বসেছে। নিশান স্বাভাবিক গলায় বলল, জানো এটা খুব সাধারণ একটা ব্যাপার। শৈলী তৎক্ষণাৎ চোখ বড় করে ফেলল। মনে পড়ল গতরাতে প্রচণ্ড ঢকল গিয়েছে, হয়তো কোনোভাবে লাগিয়ে ফেলেছে সে। কিন্তু আপনি কিভাবে জানলেন? নিশানের ঠোঁটের কোণে আবারও সেই দুষ্টু হাসি ফুটে উঠল। শৈলীর চোখের দিকে তাকিয়ে রইল সে। কারণ আমি যে বসিয়েছি সেটা তুই জানিস না? ধপ করে নিশানের বুক থেকে সরে গেল শৈলী। লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সে একটুও ভাবতে পারেনি নিশান এতটা নির্লজ্জভাবে এমন কথা বলবে। মাথার ভেতর চিন্তা গুলিয়ে যাচ্ছে, এটা স্বপ্ন নাকি সত্যি। নিশান এবার সত্যি সত্যি হেসে ফেলল। শৈলীর লাল হয়ে যাওয়া মুখ দেখে চোখে যেন দুষ্টুমি নাচছে। তোর এই ভীতু সন্ত্রস্ত ভাবটাই সবচেয়ে বেশি পছন্দ আমার। শৈলী গম্ভীর মুখে এক ঝটকায় সরে এলো। ওড়নাটা টেনে একেবারে মুখের কাছে নিয়ে এলো। লজ্জায় না, রাগে না, সে নিজেও জানে না, কিন্তু একটাই সিদ্ধান্ত নিল। এই লোকটার থেকে দূরে থাকতে হবে, আর কোনোভাবে কাছে যাওয়া যাবে না। নিশান ভাইকে নির্ঘাত ভূতে ধরেছে। অথচ তার মন বলছিল সম্পূর্ণ উল্টো কথা। শৈলী আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিশানের দুষ্টমি ভরা চোখের দৃষ্টি এড়িয়ে তাড়াতাড়ি পেছন ফিরে হাঁটতে শুরু করলো ও। যেন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালানোই তার একমাত্র কাজ। নিশান ঠোঁটের কোণে হাসি নিয়ে তাকিয়ে থাকে। শৈলীর এমন লজ্জিত অস্থির হয়ে পালানোর দৃশ্যটা তার বেশ উপভোগ্য লেগেছে। শৈলী প্রায় দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। নিশান তখনও রান্নাঘরে দাঁড়িয়ে। গলায় খানিকটা মজা মেশানো সুর এনে চেঁচিয়ে বলল সে, শুনেছিস? এখন যা নাকি আমি পারিস করে নে। দুপুরে কিন্তু একসাথে বেরোতে হবে, ঘুরতে যাব। তখন সব ঢং করলে এক আছাড়ে দাঁত ভেঙে দেবো তোর। শৈলী দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকালো, তারপর চোখ বড় করে বিড়বিড় করলো। ঘুরতে যাব? তারপর মাথা ঝাঁকিয়ে নিজের মনেই বলল, না, আমি যাব না। এই লোকের সাথে বেরোলে নির্ঘাত হার্ট অ্যাটাক হয়ে যাবে। অথচ তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলা করছিল, যা ছিল নিতান্তই অজান্তেই। আজ সকাল থেকেই খাদিজা তালুকদার নিজের ঘর থেকে একবারও বেরোননি। নিজেকে ঘরবন্দি করে কি এমন চিন্তাভাবনা করতে বসেছেন তিনি? তার সম্পর্কে অবগত নন নাসিরুল তালুকদার। তিনি নিজের ভাইয়ের সেবা যত্নে ব্যস্ত। শৈলীর অনুপস্থিতিতেও তিনি মোটেও অবহেলা করেন না নিজের ছোট্ট ভাইকে। তবে নিজের বোনের মনের অবস্থাটা ঠিকই বুঝতে পারছেন তিনি। রাশিদা সকালে উঠেই নিত্যদিনের সমস্ত কাজ করে ফেলেছেন। রিমি কলেজে গেলেও বাড়িতে রয়ে গেছে মিমি। না, সে মোটেও ভেঙে পড়েনি, বরং নিজের মায়ের এমন একটা নিন্দনীয় কাজ সম্পর্কে জেনে খুব হতাশ হয়েছে। বাড়ির সমস্ত কাজ সেরে এসে রাশিদা তালুকদার এখন তার মেয়ের সামনেই বসে আছেন। মিমি দীর্ঘশ্বাস ফেলেই বলল, এমন একটা কাজ তুমি কিভাবে করতে পারলে মা? আমি কখনো ভাবতে পারিনি তুমি এমন একটা কাজ করে বসবে। হ্যাঁ, আমি নিশান ভাইয়াকে পছন্দ করতাম, কিন্তু তাই বললে তুমি নিজের স্বার্থের জন্য অন্য কাউকে এভাবে কষ্ট দিতে পারো না। তুমি যখন জানতে পেরেছিলে যে শৈলী আপু নিশান ভাইয়াকে পছন্দ করে, তখন কেন আমাকে বলনি? এমন তো নয় যে নিশান ভাইয়া শৈলী আপুকে পছন্দ করে না, তিনি নিজেও তো। আর তাছাড়া আমি তো তোমাকে আগে বলেছিলাম মা, আমি জোর করে কখনো কোনো কিছু পেতে আগ্রহী নই। হ্যাঁ, নিশান ভাইকে ভালোবাসতাম, পছন্দ করতাম, কিন্তু সত্যিটা কি জানো? এই কয়েকদিনে যত যা ঘটেছে সব কিছুতে বুঝতে পারলাম আমার ভালোবাসা নিতান্তই ঠুনকো। আসলে ভালোবাসা কাকে বলে সেটা তো আমি নিশান ভাইয়া আর শৈলী আপুকে দেখে শিখলাম। তারাই আসল প্রেমিক প্রেমিকা মা। তারা একে অপরকে ভালোবেসেছে, আড়ালে আবদালে অন্তরালে। কেউ কখনো বুঝতেও পারেনি যে কখন দুটো মন মিলন হয়ে গেছে। অথচ আমি পেলাম না হয় নিশান ভাইয়াকে। ওনাকে পেতে হবে এমন কোনো কথা আছে কি? আমি কি ভেঙে পড়বো? তোমার মেয়ে এতটা দুর্বল নয় মা। তোমার ওই সময় উচিত ছিল আমাকে সব কিছু জানিয়ে দেওয়ার, তাহলে আর এত ঝামেলা হতো না।
তুমি যদি তখনই আমাকে সব জানিয়ে দিতে, আমি যদি তখনই সব কিছু জানতে পারতাম, তাহলে আজ নিশান ভাইয়া আর শৈলী আপু বাড়িতে থাকতে পারতো। নিশান ভাইয়াকে এভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে হতো না। রাশিদা তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। তার নিজেরও কম কষ্ট হচ্ছে না, কিন্তু তিনি কী বা করতেন? এই মেয়ে দুটোকে তো তিনি পাগলের মতো ভালোবাসেন। তাদের জন্য যেখানে জীবনটাও দিতে পারেন তিনি, সেখানে একটু স্বার্থপরতা না হলে দেখালো নয়। এতে কি আর পাপ হবে? হলো না হয় একটু পাপ। তার মেয়েটা তো খুশি থাকতো, অথচ এখন তার মনে হচ্ছে সে আসলেই ভুল করেছে। মিমিকে খুশি করতে গিয়ে বোধহয় বেশি কষ্ট দিয়েই ফেলল। মিমি দুদিকে মাথা নেড়ে বলতে থাকলো, তুমি জানো, আমার এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে শুধুমাত্র আমার জন্য এত কিছু হলো। রাশিদা তালুকদার অসহায়ভাবে মেয়ের দিকে তাকালেন। মিমির চোখে পানি নেই, তবে কণ্ঠে হতাশার ছাপ স্পষ্ট। এই মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ তিনি এখনও তাকে সেই আগের মতো ছোট্ট আবেগী মেয়ে ভেবেছিলেন। রাশিদা তালুকদার ধীরে ধীরে বললেন, তোর মনে হচ্ছে আমি ইচ্ছে করে খারাপ কিছু করেছি, তাই না? কিন্তু মা হয়ে আমি তো শুধু তোর জন্যই সব করতে চেয়েছিলাম। আমি জানতাম না শেষটা এমন হবে। আমি ভাবিনি নিশান চলে যাবে। আমি ভাবিনি শৈলী এত কষ্ট পাবে। মিমি গম্ভীর মুখে বলল, কিন্তু মা, তুমি কি জানো, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। যদি নিশান ভাইয়া আমাকে ভালোবাসতেন, তাহলে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারতো না। কিন্তু উনি ভালোবাসেন শৈলী আপুকে, আর শৈলী আপু ওনাকে ভালোবাসে। তাই তো এত কিছু হয়ে যাওয়ার পরও তারা একে অপরের জন্য কষ্ট পাচ্ছে। মা, তুমি বলো তো, আমি কি নিশান ভাইকে এমন করে কষ্ট দিয়ে সুখী হতে পারতাম? রাশিদা তালুকদার চুপ করে রইলেন। মিমির কথাগুলো তার মনের ভিতর গভীরভাবে আঘাত করেছে। সত্যিই কি তিনি চেয়েছিলেন মেয়ের সুখ, নাকি নিজের স্বার্থপর ইচ্ছেটাকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি? মিমি আবারও বলল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো মা, কিন্তু মা হওয়া মানে কি অন্যের মেয়েকে কষ্ট দেওয়া? শৈলী আপু তো কারোর মেয়ে। তুমি কি পারতে না? যদি আমার জন্য কেউ এমন করতো, আজকে যদি শৈলী আপুর বাবা মা থাকতো, তাহলে কি এমন করতে পারতে না তো। শৈলী আপু এতিম, তার কোনো শক্তি নেই, এই কারণে তুমি এমন করলে। অথচ এখন দেখো, আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেয়েটা এখন শৈলী আপু, কারণ তার পাশে নিশান ভাই আছে। রাশিদা তালুকদার এবার চোখ বন্ধ করে নিলেন। মিমির কথাগুলো তাকে নীরব করে দিয়েছে। মিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আমি চাই সব কিছু ঠিক হোক, নিশান ভাইয়া আর শৈলী আপু ফিরে আসুক, আমাদের বাড়িটা আবার আগের মতো হোক মা। আর তুমি মিমি একটু থেমে গেল, তারপর গলা নামিয়ে বলল, তুমি নিজের ভুলটা স্বীকার করো মা, দেরি হয়ে যাওয়ার আগেই। রাশিদা তালুকদার এবার চুপ করে থাকতে পারলেন না। দীর্ঘশ্বাস ফেলে মেয়ের হাতটা ধরে বললেন, আমি কিভাবে নিজের ভুল শুধরে তুলবো মা? বল, কি করতে হবে? মিমির ঠোঁটের কোণে এক টুকরো দৃঢ়তার হাসি ফুটে উঠল। সে জানে মা হয়তো ভুল করেছিলেন, কিন্তু আজ তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এখন শুধু ঠিক করার পালা। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে একসাথেই বসলো নিশান আর শৈলী। শৈলী দুহাত মুচড়াচ্ছে, রীতিমতো চামড়া ওঠাতে চাইছে বোধহয়। তার মোটেও সব কিছু স্বাভাবিক লাগছে না, কারণ নিশান কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে বসার পর থেকেই কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে লোকটা। শৈলী এখন পর্যন্ত এর কারণটা ধরতে পারল না। প্রথমে ভেবেছিল নিশান হয়তো কিছু বলবে, অথচ নিশান চুপ করে শুধু তাকিয়েই আছে তার দিকে, যেন পর্যবেক্ষণ করছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রিয়তমাকে। শৈলী অস্বস্তিতে ঠোঁট কামড়াচ্ছে, পারলে মাটির নিচে ঢুকে যেত সে। নিজেকে আড়াল করতো এই তীক্ষ্ণ দৃষ্টি থেকে। অনেকক্ষণ পর যখন ধৈর্যের সীমা পার হয়ে গেল, তখন শৈলী মিনমিন করে বলে উঠল, আপনি এমন কেন করছেন? নিশান ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলে, কেমন করছে? কেমন যেন অদ্ভুত বিহেভ করছেন। হঠাৎ করে
এমন কেমন যেন অচেনা লাগছে আপনাকে। তাই নাকি? শৈলী দুর্বল কণ্ঠে শুনে নিশান হাসল। বাঁকা হাসি দেখে শৈলী আরও ভুরু কুঁচকাল। কেন জানি না গতকাল থেকেই লোকটা অদ্ভুতভাবে হাসতেছেন। নিশান এবার শৈলীর চোখে চোখ রেখে তাকিয়ে থেকে বলে উঠল, হুট করে তুই আমার বউ হয়েছিস তো, তাই একটু মন ভরে দেখছি। শৈলী লজ্জায় মাথা নামালো। মুচকে হাসিটা আড়াল করে আবারও মিনমিন করে বলল, আর অদ্ভুত আচরণ যে করছেন এগুলো। নিশান এবার ঠোঁট কামড়ে হেসে বলল, আগে তো আমার বউ ছিল না, এখন তো বউ হয়েছিস, তাই একটু বর্বর আচরণ করছে। তোর উচিত আমার সাথে বউ আচরণ করা, নইলে আকাশের কাছ থেকে পাওয়ার নিরামিষ খেতাবটা এবার খুব তাড়াতাড়ি তুই পেয়ে যাবে। তাই বলছে একটু আমিষ হওয়ার চেষ্টা কর, নইলে আকাশকে আমি এবার তোকে খেপানোর জন্য স্যালারি দেওয়া শুরু করব। শৈলী এবার সত্যি সত্যি মুখ বাঁকা করে ফেলল। এই লোকটা কি ইচ্ছে করেই ওকে বিব্রত করার জন্য এমন করছে, নাকি সত্যিই বদলে গেছে? সে নিশানের দৃষ্টি এড়িয়ে একদম উল্টো দিকে তাকিয়ে বসে রইল। মুখ দেখাতে ইচ্ছে করছে না একদম। নিশান মজা পেয়ে গেল। শৈলীর কানে মুখ এনে ফিসফিস করে বলল, এভাবে মুখ ঘুরিয়ে থাকলে কি রক্ষা পাবে? মনে রাখিস, এখন তুই আমার বউ, তোর সাথে যা খুশি করতে পারে, পারলে এখনই কোলে তুলে এক আছাড় মেরে হাড্ডি কুট্টি রফা দফা করতে পারে। শৈলী চমকে উঠে চোখ বড় বড় করে নিশানের দিকে তাকালো। কি? আপনি আপনি কি বলতে চাইছেন? নিশান নির্বিকার গলায় বলল, আমি তো শুধু সত্যিটাই বললাম। এখন তো তোকে বউ হিসেবে আদর করতেও পারে, আদেশ করতেও পারে, আবার শৈলী ধফাস করে পাশে থাকা বালিশটা দিয়ে মুখ ঢেকে ফেলল। একটু বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু রাগ করব। নিশান বালিশ সরিয়ে আবারও বাঁকা হাসল। রাগ করবি? ঠিক আছে, তাহলে রাগটা আমার উপরই করিস, কারণ এখন থেকে তোর সব কিছুতে একমাত্র অধিকার আমার। শৈলী এবার খুব কাতর গলায় বলল, নিশান ভাই, এমন করবেন না, আমি আপনাকে চিনতেই পারছি না, বিশ্বাস করুন। আমি মোটেই এরকম ব্যবহারের জন্য অভ্যস্ত নই। আপনি আজ সকাল থেকে আমাকে ধমকও দেননি, এটাও একটা অস্বাভাবিক বিষয়। তার উপর এমন লাগাম ছাড়া কথা বলছেন, এরকম কথা আমি এই জন্মে কখনো শুনিনি আপনার মুখ থেকে। হঠাৎ করে এমন হলেন কেন নিশান ভাই? আচ্ছা, কোনোভাবে কি আকাশ ভাইয়ের ভূত ধরেছে আপনাকে? নিশান এবার সত্যি সত্যি হেসে ফেলল। শৈলীর কাতর মুখের দিকে তাকিয়ে যেন আরও মজা পেয়ে গেল। আকাশের ভূত? বাহ, বেশ মজার ধারণা। তো জানিস, ভূত ধরলে মানুষ ভয় পায়, আমি তোকে ভয় না দেখিয়ে বরং। নিশান একটু থেমে শৈলীর কানের কাছে মুখ এনে ফিসফিস করল। ভালোবাসার ভয় ধরাচ্ছে। শৈলীর সঙ্গে সঙ্গে আরও শক্ত করে বালিশটা মুখে চেপে ধরল, যেন নিজের কানও বন্ধ করতে ফেলতে চায়। আপনি আজ সত্যি, আপনাকে অদ্ভুত লাগছে, আমি বিশ্বাস করতেই পারছি না। নিশান এবার সত্যিই গম্ভীর হয়ে গেল। বালিশ সরিয়ে শৈলীর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শান্ত গলায় বলল, আমি যদি সত্যিই বদলে গিয়ে থাকি, তাহলে কি খুব খারাপ হয়েছে? শৈলী এবার একটু চুপ করে রইল। নিশানের চোখের দিকে তাকিয়ে দেখল ওর দুষ্টমির আড়ালে যেন কোথাও একটা সত্যি সত্যি পরিবর্তন আছে। না, খারাপ লাগছে না। বলে ধীরে ধীরে মুখ নামিয়ে ফেলল শৈলী। নিশান হালকা হেসে বলল, শৈলী ফিসফিস করে বলল। কারণ আমি অভ্যস্ত নই। নিশান এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর আলতো করে শৈলীর মাথায় হাত রেখে বলল, তাহলে আমি আমার হিমরূপার কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন সে তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যায়, কারণ এখন থেকে আমি সারা জীবন এইভাবেই রাখতে চাই, আগলে, আদরে, ভালোবাসে। শৈলী এক মুহূর্ত স্থির হয়ে রইল। নিশানের কথাগুলো যেন তার হৃদয়ের গভীরে পৌঁছে যায়। নিশান এবার কাত হয়ে শুয়ে বলল, এখন প্যাচাল পারিস না তো, একটু বিশ্রাম নিতে দে। দুপুরে আমরা বাইরে খাবো, এরপর আজ রাতে ক্যান্ডেল লাইট ডিনার করার ইচ্ছে আছে। শৈলী হতভম্ব হয়ে নিশানের দিকে তাকালো, আর নিশান ততক্ষণে আরামে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলেছে। শৈলী দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গম্ভীরভাবে তাকিয়ে থাকলো। তারপর মনে মনে ভেবে নিল সে, গত রাতে নির্ঘাত আকাশ ভাইয়া লুকিয়ে ওনাকে কিছু খাইয়েছে, নইলে উনি কিভাবে এমন হুট করে বদলে যেতে পারে? এটাও সম্ভব না, ওনাকে ভূতেই ধরেছে।